তোমরা কেমন আছো? আমাদের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু। প্রথম কবে রূপক সরকারের সঙ্গে দেখা হয়েছিল মনে নেই, তবে এটুকু মনে আছে, পার্ক স্ট্রিটের ফাউন্টেন বারে প্রায় প্রতিদিন সন্ধেবেলাতেই ওর সঙ্গে আমার দেখা হতো। রূপক সরকারের দিকে আমার একবার নজর গেলে চোখ ফেরানো মুশকিল, এবং এই নজরবন্দি হওয়ার কারণ রূপকের রূপ নয়, ওর ফ্যাকাশে মুখ, যে মুখে রক্তের যেন ছিটে ফোঁটাও নেই। রূপকের চেহারা মাঝারি, বয়স মোটামুটি 45, গভীর কালো চোখ এবং ফ্যাকাশে সাদা মুখ। এই দুটো কালো বৃত্ত ছাড়া আর কোনো রঙের প্রলেপ নেই। মুখ নয়, সাদা চকচকের উপর পাতে তৈরি একটা মরণ মুখোশ। প্রথম নজরে ওকে দেখে আমি চমকে উঠেছিলাম। বারে ওর আসা যাওয়া দারুণ নিয়ম মাফিক। ঠিক 7:30টায় আসেন, কোণের একটা টেবিল বেছে নিয়ে গ্লাসের পর গ্লাস বিয়ার হুইস্কি খেয়ে চলেন। তারপর 9:15 বাজলেই অস্বস্তি ভরে বারবার তাকান ঘড়ির দিকে, চারপাশে ইতুইতি চোখ বুলিয়ে নেন। তারপর ঠিক 9:30টায় বেরিয়ে যান। একদিন রাত 8টা নাগাদ ফাউন্টেনে ঢুকে দেখি কোণের টেবিলে যথারীতি রূপক সরকার উপস্থিত, ওর নেশায় নিমগ্ন। টেবিলে দ্বিতীয় চেয়ারটা খালি দেখে আলাপ জমানোর উদ্দেশ্যে সোজা এগিয়ে গেলাম ওর কাছে। বললাম, বসতে পারি? ও শিওর। ধন্যবাদ জানিয়ে বসলাম। এসে বললাম, আমার নাম শিবনাথ সান্যাল, আপনাকে প্রায় রোজ এখানে দেখি। আমি রূপক সরকার। হাত বাড়িয়ে দিলেন তিনি। ফাউন্টেন আমার ফেভারিট জায়গা, আই লাইক ইট। আমরা পরস্পর হাত ঝাঁকালাম। এইভাবেই আলাপের সূত্রপাত, এবং বিভিন্ন বিষয়ে আমাদের কথা শুরু হলো। বর্তমান রাজনৈতিক অবস্থা, কলকাতার ফুটবল, অ্যাপল, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ইত্যাদি বহু জিনিস নিয়েই আমরা আলোচনা করলাম। রাতের পর রাত আমাদের আলাপ ক্রমে ঘন হয়ে উঠতে লাগলো। হয়তো একটা বন্ধুত্ব গড়ে উঠল দুজনের মধ্যে। একদিন দুজনে একসঙ্গে বার ছেড়ে বেরোলাম, হাঁটতে শুরু করলাম নির্জন পথ ধরে। কথায় কথায় জেনেছি রূপক সরকার পেশায় ডাক্তার, থাকেন কাছেই ক্যামাক স্ট্রিটে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। একসময় হঠাৎ সরকার বললেন, চলুন আজ আমার বাড়িতে চলুন, বিদেশি শ্যাম্পেন আছে, একসঙ্গে খাওয়া যাক। আমি অবাক হলাম, কিন্তু রূপক সম্পর্কে আমার নিজের যথেষ্ট কৌতূহল থাকায় ওর প্রস্তাবে রাজি হলাম। ওকে অনুসরণ করে পৌঁছালাম ওর ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঢুকতেই বিলাসী সাজগোজের পরিচয় পেলাম। সরকার আমাকে বললেন, আপনি 1 মিনিট বসুন, আমি আসছি। উত্তরের অপেক্ষা না করেই তিনি ভেতরে কোনো একটা ঘরে অদৃশ্য হয়ে গেলেন। বসবার ঘরে আমি একা দাঁড়িয়ে। ঘরের ওপর জরিপ নজর রেখে সরকারের অপেক্ষায় রইলাম। ডান দিকের দেয়ালে সুদৃশ্য বইয়ের তাকে সুচারুভাবে দেশি বিদেশি বইয়ের মেলা আমাকে আকর্ষণ করল। সেদিকে এগিয়ে গেলাম, আর সঙ্গে সঙ্গেই পিছন থেকে শোনা গেল দরজা খোলার শব্দ এবং তাকে অনুসরণ করে দৃপ্ত পায়ের ছন্দ। কি দেখছেন, বই? শুনতে পেলাম খুশি খুশি সরকারের গলা। বই পড়তে বুঝি ভালোবাসেন আপনি? সেরম ভাবে বইয়ের বোকা নই। কথা বলতে বলতে আমি ওর দিকে ঘুরে তাকিয়েছি, আর সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকে উঠেছি। আমার সামনে নতুন এক রূপক দাঁড়িয়ে,
গত কয়েক মাস যে রূপকের সঙ্গে আমি আলাপ করেছি, কথা বলেছি, এর সঙ্গে তার কোনো মিল নেই। এখন রূপক চোখে মুখে প্রাণবন্ত, উজ্জ্বল, ফর্সা গাল, টুকটুকে লাল, যেন রক্ত গোলাপ। বহু জেনা ফ্যাকাশে ভাব কোথায় মিলিয়ে গেছে। আমি অবাক চোখে নিষ্পলক দাঁড়িয়ে রইলাম। আমাকে দেখে চমকে গেছেন মনে হচ্ছে। তিনি প্রশ্ন করলেন, হ্যাঁ, মানে আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যেন এক পলকে ঝকঝকে টকটকে হয়ে উঠেছেন। কোনো জাদু টনিক খেয়ে এলেন নাকি? ডক্টর সরকার একটু ভেবে বললেন, আপনাকে সব বলবো, তবে তার আগে এক গ্লাস করে হয়ে যাক। সরকারের সুরে মনে হলো যেন তিনি বেশ মজা পেয়েছেন। বসুন। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি ভ্যাম্পায়ারে বিশ্বাস করেন? না, মানে ও নিয়ে তেমন ভাবিনি। থতমত খেয়ে অগোছলভাবে উত্তর দিলাম। বেশ, তাহলে এখন থেকে ভাবুন। সরকারের হাসি হাসি অন্তরঙ্গ ভাবের বদলে অদ্ভুত দূরত্বের আবরণ ওর মুখের ওপরে নেমে এলো। ভ্যাম্পায়ার হলো আসলে অমৃত। দিনের বেলায় ওরা সাধারণ মৃতদেহের মতো নির্জীব হয়ে পড়ে থাকে লুকোনো কোনো জায়গায়, আর রাতের অন্ধকার নেমে এলেই ওরা রক্তের খোঁজে চলাফেরা করে বেড়ায় জীবন্ত মানুষের জগতে। মানুষের রক্ত না হলে ওদের চলে না, আর যাদের রক্ত ওরা চুষে খায় তারাও ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে যায়। এসব কথার কোনো উত্তর হয় না। একবার মনে হলো সরকার হয়তো আজ একটু বেশি করেই খেয়ে ফেলেছেন। সুতরাং হাতের গেলাসে একটা ছোট্ট চুমুক দিয়ে চুপ করে রইলাম। সরকার বললেন, আমাদের বংশে কয়েকশো বছরের পুরনো এক অভিশাপ আছে। আমার ঠাকুরদাদার বাবা ঠাকুরদা, আমার বাবা, সবাই মারা গেছেন ভ্যাম্পায়ারের হাতে। ওরা আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। বহু বছর ধরেই সে চেষ্টা করে চলেছে, কিন্তু বরাবরই আমি ওদের ফাঁকি দিয়েছি। ওর কথা বিশ্বাস করছি এমন ভান করাটাই ভালো হবে মনে হলো। তাছাড়া আমার বেশ কৌতূহল হচ্ছে। সুতরাং জানতে চাইলাম, কিভাবে ফাঁকি দিলেন? বছর দুয়েক আগেও আমাকে ভীষণ সাবধানে থাকতে হতো। নাম করা কোম্পানির জুৎসই তালা কিনেছি। সন্ধ্যের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত বাড়ি ছেড়ে একটি পাও বেরুতাম না। কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করিনি, কোনো মেয়ের সঙ্গেও প্রেম করিনি, এমনকি বিয়ে পর্যন্ত করিনি। তাহলে জীবনটা আপনার একা একাই কেটেছে বলতে হয়। নির্বিকারভাবে মন্তব্য করলাম। রূপক সরকার দীর্ঘশ্বাস ফেললেন। যা বলেছেন, তবে খুশির কথা বলতে হবে, ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচার একটা নতুন পথ আমি বের করেছি। ডাক্তারি করে বেশ ভালো পয়সায় আমার ইনকাম হতো। এছাড়া 4টে বই লিখে আমার বেশ মোটা রয়্যালটি পেয়েছি। এই সমস্ত টাকা একজোট করে আমি গবেষণা শুরু করলাম গোপনে, কিভাবে নিজের সমস্যার সমাধান করা যায়। এই প্রশ্নের উত্তর ভেবে চললাম রাত দিন। মাত্র বছর দুয়েক আগে আমার গবেষণা শেষ হয়েছে, সমস্যার সমাধানও পেয়েছি। আর আমি তারপর থেকেই সন্ধ্যের পর থেকে রাস্তাঘাটে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি। কোনো দুশ্চিন্তা হয় না আমার। তার মানে ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচার টেকনিক আপনি পেয়ে গেছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অনেকটা সেই রকমই।
তারপর তড়াক করে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। 1 মিনিট, আপনাকে দেখাচ্ছি। এই বলে দুটো পায়ে আবার অদৃশ্য হয়ে গেলেন ভেতরের ঘরের দিকে। একটু পরেই ফিরে এলেন হাতে একটা রুপোলি রঙের ফ্লাস্ক। সেটার গায়ের কারুকাজ ও শিল্পকলা মুগ্ধ হয়ে দেখার মতো। আমি ওটা ছুঁয়ে দেখলাম। রুপোলি, তবে রূপোর তৈরি নয়, হয়তো পেতলের ওপর রূপোর প্লেটিং করা আছে। খাঁটি রূপোর তৈরি হলে আমি ঠিক বুঝতে পারতাম আমি খাঁটি রূপো চিনি। এটা আমাদের বংশের অনেক পুরনো আমলের জিনিস। বহুদিন এটা এমনি পড়েছিল। ভাগ্যের পরিহাস বলতে হবে যে আজকাল এটা আমার ভীষণ কাজে লাগছে। এক কথায় আমার প্ল্যান। আসল ব্যাপারটা এবার আপনাকে বলি। আমি একটা সিরাম ইনভেন্ট করেছি। সেটা ঘন্টা কয়েকের জন্য মানুষের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে। নিজের শরীরে এই সিরামটা ইনজেক্ট করে ঢোকানোর পর ইচ্ছে করলে আমি আমার বডির সমস্ত ব্লাড বের করে দিতে পারি। তাতে আমার কোনো অসুবিধা হবে না। আমি ক্রমশ অবাক হতে লাগলাম। আর গত 2 বছর ধরে আমি ঠিক তাই করে চলেছি। সিরাম নেওয়ার পর বডির সমস্ত ব্লাড বের করে আমি রুপোলি ফ্লাস্কে ভরে রাখি। তারপর আমি ফ্লাস্কটাকে একটা থার্মোস্ট্যাটিক বাথে রেখে দিই, যাতে ভেতরকার রক্তের টেম্পারেচার কোনো রকম হেরফের না হয়। তারপর ব্লাডলেস বডি নিয়ে 3-3.5 ঘন্টা দিব্যি কাটিয়ে দিতে পারি। মন প্রাণ খুলে ফুর্তি করি, কারণ আমি জানি যে মানুষের শরীরে 1 ফোঁটাও রক্ত নেই তাকে নিয়ে কোনো ভ্যাম্পায়ারের মাথা ব্যথা নেই। তারপর সময় হলে আমি চটপট ফিরে আসি, আবার রক্ত ভরে নিয়ে নিজের শরীরে নর্মাল হয়ে যাই। অবিশ্বাসে মাথা নাড়লাম আমি। এ তো সিম্পলি ইম্পসিবল। না, ইম্পসিবল নয়। সামনে ঝুঁকে এলেন রূপক সরকার। ফাউন্টেন বারে আপনি আমাকে দেখেছেন, আর একটু আগে রক্ত নেওয়ার পরে আপনি আমার চেঞ্জটাও লক্ষ্য করেছেন। নিজের চোখে দেখা প্রমাণ কি কেউ অবিশ্বাস করতে পারে? কি জানি না, একটু থেমে বললাম। তা আপনি এই সিরামটা পেটেন্ট নিয়ে বাজারে বিক্রি করার কথা ভাবেননি? ভ্যাম্পায়ারদের কথাটা যদি সত্যি হয়, তাহলে এ তো সিরাম দারুণ বিক্রি হবে। প্রতিবাদে মুখর হয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন রূপক সরকার। না না, সেটা করলে খুব বোকার কাজ হবে। ওষুধের ফর্মুলা সবাই জেনে গেলে সাংঘাতিক বিপদ হবে। একবার ভেবে দেখুন তো, যদি কেউ হঠাৎই। থমকে গেলেন তিনি। বোধহয় বুঝতে পারলেন এই প্রথম তিনি তার গোপন আবিষ্কারের কথা দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলছেন। তার আশঙ্কার কারণ আন্দাজ করতে আমার অসুবিধে হলো না। এক অদ্ভুত নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরল। দুজনেই চুপচাপ। বললাম, ওরে বাবা, 11টা বাজে, আজ উঠি। রূপক সরকারের জড়ানো উত্তর স্পষ্ট বোঝা গেল না, তবে স্বস্তির ভাব ফুটে উঠল চোখে মুখে। যাওয়ার আগে বলে গেলাম, ফাউন্টেনে আবার দেখা হবে। দেখা আমাদের হলো, হতে থাকলো। একদিন ডক্টর সরকারকে পাল্টা নেমন্তন্ন করলাম আমার ফ্ল্যাটে। লক্ষ্য করলাম ওর বিচলিত ভাবটা অনেকখানি মিলিয়ে গেছে। আচরণ আবার সহজ স্বাভাবিক হয়ে উঠছে। তবে আমাদের বন্ধুত্বের তালটা কেন জানি না কোনো সূক্ষ্ম কারণে কেটে গেল। দেখা সাক্ষাৎ হলে কুশল বিনিময় করলেও আন্তরিক আবেগটা যেন সরকারের ব্যবহার থেকে মুছে গেছে। এরপর সপ্তাহ 2 আমাদের বিশেষ কথা হয়ে ওঠেনি। অবশেষে আবার একদিন রাত 9টা নাগাদ আমরা ফাউন্টেনে মুখোমুখি পড়ে গেলাম। সরকার যথারীতি ভদ্রতা বসে হেসে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? আমার মন মেজাজ ভালো ছিল না। সন্ধ্যা থেকে সময়টা তেমন ভালো কাটেনি, সুতরাং দায়সারা জবাব দিয়ে এড়িয়ে গেলাম।
বিদেশি মদও কেমন যেন বিস্বাদ লাগছে। একটু পরেই বার ছেড়ে বেরিয়ে পড়লাম। রওনা হলাম বাড়ির দিকে। রোজগার মতো খাওয়ার টেবিলে বসতে যাব, কলিং বেল বেজে উঠল। অবাক হলাম, কে ডাকতে এলো এত রাতে? দরজা খুলতেই দেখি রূপক সরকার দাঁড়িয়ে। ওর কালো চোখে উদ্ভ্রান্ত বন্য দৃষ্টি, মুখ কাগজের মতো ফ্যাকাশে। কি ব্যাপার এত রাতে? আমি জিজ্ঞেস করলাম। ওটা চুরি হয়ে গেছে। রুদ্ধশ্বাসে বলে উঠলেন সরকার। কোনটা? রূপলি ফ্লাস্কটা। আপনি ওদের বলে দিয়েছেন? নিশ্চয়ই সব বলে দিয়েছেন। এত রাতে আলটপকা হাজির হয়ে সরকারের এই ছেলে মানুষই অভিযোগ আমার বিরক্ত লাগলো। রূঢ় স্বরে বললাম, দেখুন, আমি কাউকে কিছু বলিনি। আর আপনার ওই গাঁজাখড়ি ভ্যাম্পায়ারের গল্পে আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। আপনি নিজেই হয়তো ফ্লাস্কটা ভুলে অন্য কোথাও রেখেছেন। ভালো করে খুঁজে দেখুন। দিয়ে কর্কশভাবে তিক্ত হাসি হাসলেন রূপক সরকার। ভুল করো না। নিজের রক্ত জায়গা মতো রাখতে কখনো ভুল হয়? যে করে হোক ওটা আমাকে খুঁজে বার করতেই হবে এক্ষুনি। হাতে আর আমার সময় নেই। ওটা কোথায় যে গেল? ঠান্ডা গলায় বলে উঠলাম, আপনার ফ্লাস্কের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আর জানতেও চাই না। তবে বন্ধু হিসেবে আপনাকে একটা কথা বলি, এক্ষুনি হাসপাতালে যান, গিয়ে রক্ত নিন। এছাড়া আর কিচ্ছু করার নেই। ওর মুখের ওপর তমাস করে দরজা বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে কলিং বেল বাজতে শুরু করলো একটানা। আমি ভ্রুক্ষেপ করলাম না, সোজা এগিয়ে গেলাম, খাবার ঘরের টেবিলে বসলাম। একটু পরে কলিং বেলের শব্দ থেমে গেল। এবারে রূপলি ফ্লাস্কটা একটা বাক্স থেকে বার করলাম। ওটা ঢাকনা খুলে কাত করে ধরলাম আমার কাপের ওপর। নিয়ম মাফিক কায়দার চেয়ে এভাবে খাওয়া অনেক ভালো। ইস, দুনিয়ার সব কটা লোকই যদি রূপক সরকারের মতো হিসেবি হতো, বুদ্ধিমান হতো, তাহলে কত সুবিধা হতো আমাদের।